নমস্কার বন্ধুরা, চিকিৎসা খরচের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে আপনাদের সবার বাড়িতে বাড়িতে পৌঁছে আছে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত যোজনার প্রি প্রিন্টেড ফর্ম, যেখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। কিন্তু এই ফর্মটি হাতে পাওয়ার পর অনেকে একটা মস্ত বড় ভুল করছেন। যেহেতু ফর্মে আগে থেকে আপনার নাম, ঠিকানা, আধার নাম্বার প্রিন্ট করা আছে, অনেকে ভাবছেন এতে আর ফিল আপ করার কী আছে, যেমন আছে তেমন জমা দিয়ে দিই। খবরদার, এই ভুলটি একদম করবেন না। প্রি প্রিন্ট ফর্মে এমন কিছু গুরুত্বপূর্ণ ফাঁকা জায়গা রয়েছে যা যদি আপনি সঠিক নিয়মে পূরণ না করেন তবে আপনার আবেদনটি সরাসরি বাতিল হয়ে যেতে পারে। এমনটি পরিবারের বাকি সদস্যরাও এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওটিতে আমরা একদম সহজ ভাষায় ধাপে ধাপে দেখে নেব যে ফর্মের কোথায় কি লিখতে হবে, অনলাইন থেকে ভোটার স্লিপের নাম্বার বা স্বাস্থ্য কার্ডের নাম্বার কীভাবে বের করে ফর্মে বসাবেন এবং সাথে কী কী জরুরি ডকুমেন্টস জমা দেবেন। তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তবে এইরকম দরকারি সরকারি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর ফর্ম। ঠিক আছে, এই ফর্মটি যখন হাতে পাবেন এখানে দেখবেন কী লেখা রয়েছে যে তারিখ। এই তারিখটি কখন তারিখ দিবেন, যে আপনি এই ফর্মটি ফিল আপ করে যবে আপনি জমা দিবেন ওই দিনকার তারিখ কিন্তু এখানে আপনি দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে আবেদনকারীর তথ্য, যিনি আবেদন করছেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। তবে এর সাথে আপনাদের বলে রাখি এই ফর্মে আগে থেকে কিন্তু কিছু জায়গায় আপনার তথ্য লেখা থাকবে। ঠিক আছে, ফার্স্ট দেখবেন কী বলা হয়েছে যে আধার নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার নাম্বার কিন্তু আগে থেকে কিন্তু এখানে লেখা থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে আগে থেকে লেখা থাকবে। তারপর নেক্সট অপশান রয়েছে রেশন কার্ড নাম্বার, যিনি আবেদন করছেন তার যে রেশন কার্ড নাম্বার সেটা কিন্তু এখানটা লেখা থাকবে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে রেশন কার্ডের বিভাগ। ঠিক আছে, এখানটা আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু রেশন কার্ডের 3টি ক্যাটাগরি শো করবে। ফার্স্ট হচ্ছে AAY, সেকেন্ড হচ্ছে SPHH, আর থার্ড হচ্ছে PHH। এই 3টি রেশন কার্ডের বিভাগের মধ্যে আপনার যে রেশন কার্ড রয়েছে, ঠিক আছে, সেই রেশন কার্ডের বক্সে কিন্তু এখানটায় টিকচিহ্ন থাকবে। যদি আপনার SPHH হয়ে থাকে SPHH বক্সে টিকচিহ্ন থাকবে, যদি আপনার PHH হয়ে থাকে সেক্ষেত্রে এখানটায় টিকচিহ্ন থাকবে। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এখানটায় লেখা থাকবে আগে থেকে। বুঝতে পারলাম। তবুও একবার আপনারা মিলে নেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে লিঙ্গ, যিনি আবেদন করছেন, ঠিক আছে, যেহেতু ইনি একজন পুরুষ, রাম জানা, ঠিক আছে, ইনি একজন পুরুষ, জন্য এখানটায় যে অপশান হচ্ছে পুরুষ এই বক্স টিকচিহ্ন আছে। উনি যদি মহিলা হতেন সেক্ষেত্রে কিন্তু এই মহিলা বক্স রয়েছে এখানে টিকচিহ্ন থাকতো। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে জন্ম তারিখ, যিনি আবেদন করছেন রাম জানা, এনার জন্ম তারিখ কত সেই তারিখটা কিন্তু এখানে যে বক্স রয়েছে এখানটায় দেওয়া থাকবে। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে সম্পূর্ণ ঠিকানা। ঠিক আছে, এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই বক্সের ভেতরে কিন্তু সমস্ত ঠিকানা কিন্তু এখানে লেখা থাকবে। তবে অনেকের ফর্মে দেখলাম এখানে কিন্তু সমস্ত ঠিকানা কিন্তু লেখা নেই, এটা ফাঁকা রয়েছে। ঠিক আছে, যদি আপনার সমস্ত ঠিকানা লেখা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাদের এখানে কোনো ঠিকানা লেখা নেই সেক্ষেত্রে আপনার কী করবেন, ফার্স্ট আপনার কী দেবেন, এখানটায় স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, ভিলেজ দেবেন, তারপর পিন দেবেন, তারপর আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিস দেবেন, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটা কিন্তু এখানটা দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে জেলা, আপনার যে জেলা রয়েছে সেই জেলার নাম কিন্তু এখানটায় লেখা থাকবে। তারপর নেক্সট কী রয়েছে ব্লক বা পৌরসভা, আপনার যে ব্লক বা পৌরসভা রয়েছে সেটা কিন্তু এখানে লেখা থাকবে। নেক্সট কী রয়েছে যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে লেখা থাকবে। তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে যে পরিবারের প্রধানের নাম কি। ঠিক আছে, যিনি আবেদন করছেন, ঠিক আছে, রাম জানা, উনি যেহেতু ওনার পরিবারের প্রধান সেজন্য কিন্তু এখানে পরিবারের প্রধান রয়েছে, এখানে কিন্তু ওনার নাম কিন্তু পুনরায় লেখা রয়েছে। ঠিক আছে, আপনার পরিবারের যে প্রধান থাকবে তার নাম কিন্তু এখানে লেখা থাকবে। তারপর নেক্সট অপশান কী রয়েছে যে মোট পরিবারের সদস্য সংখ্যা কত, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত রয়েছে সেটা কিন্তু এখানে সংখ্যা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট কী রয়েছে প্যান নাম্বার, যিনি আবেদন করছেন ওনার যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে এখানে প্যান নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন কী বলা হয়েছে নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে,
যিনি আবেদন করছেন ওনার বয়স যদি, ঠিক আছে, যেটা রয়েছে আবেদনকারী রামজানা, এনার বয়স যদি 18 বছরের উপরে হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে কী দিতে হবে, এখানে দেখবেন এপিক নাম্বার, এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার দিতে হবে। ঠিক আছে, এর সাথে আপনি বলে রাখি, যদি এখানটায় কোনো আবেদনকারী যদি কোনো শিশু হয়ে থাকে, তার বয়স যদি 18 বছর না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে ওনার কিন্তু ভোটার কার্ড থাকা অসম্ভব। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখানটায় এপিক নাম্বার, এসসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার কোনো দেবেন না, ফাঁকা রাখবেন। ঠিক আছে, যদি আবেদনকারী প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছর উপরে হয়ে থাকে, অর্থাৎ ভোটার কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানটা অবশ্যই এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, তারপর এসসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার কিন্তু দিতে হবে। তবে এখানে আপনি বলে রাখি যে এই 3টি নাম্বার আপনি পাবেন কী করে। এই 3টি নাম্বার পাওয়ার কিন্তু 2টি উপায় রয়েছে। একটি হচ্ছে ভোটের ঠিক আগে বিএলওর পদ থেকে বাড়িতে কিন্তু একটি ভোটার ইনফরমেশন স্লিপ কিন্তু দিয়েছিল। ওই স্লিপ যদি আপনার কাছে অ্যাকাউন্ট থেকে থাকে, ওখান থেকে কিন্তু আপনারা সহজে কিন্তু এই যে নাম্বার রয়েছে, এই যে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং ক্রমিক নাম্বার সহজে পেয়ে যাবেন। আর সেকেন্ড যে উপায়টি রয়েছে সেটি হলো অনলাইন মাধ্যমে। আপনারা কিন্তু খুব সহজে বাড়ি থেকে মোবাইলের মাধ্যমে অনলাইন থেকেও চেক করতে পারবেন। তবে কীভাবে চেক করবেন এই নিয়ে কিন্তু আগের ভিডিওটি দেখে দিয়েছি। ঠিক আছে, আপনারা চাইলে আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে পর দেখবেন কী বলা হয়েছে, স্বাস্থ্যসাথী বিবরণ। যিনি আবেদন করছেন ওনার নামে যদি কোনো স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেক্ষেত্রে দেখবেন এখানে কী বলা হয়েছে, 17টি বক্স রয়েছে। ঠিক আছে, এখানে সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে সদস্য সংখ্যা রয়েছে, সদস্য সংখ্যাটি এখানে দিয়ে দেবেন। এছাড়াও আপনি বলে রাখি, যদি আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা যদি না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু একটি উপায় রয়েছে অনলাইনের মাধ্যমে। আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার সহজেই চেক করতে পারবেন যে আপনার নামে কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা। তবে কীভাবে চেক করবেন এ নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে আমার চ্যানেলে, আপনার চ্যানেলে দেখে নেবেন। ঠিক আছে, তারপর নিচে আসবেন, এখানে বলা হয়েছে কি রিসিপ্ট। ঠিক আছে, এটি দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্ট রয়েছে কার্ডের জায়গাটা, এটা কিন্তু কেটে আপনাদের দিতে হবে। এখানে ঠিক একইভাবে কিন্তু এখানটা আধার নাম্বার, আবেদনকারী নাম্বার, রেশন কার্ড নাম্বার, জন্ম তারিখ, এখানে সমস্ত ডিটেল থাকবে। বুঝতে পারলাম। তারপর আসি সেকেন্ড ফর্মে। এখানে দেখবেন কিছু প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তার অ্যান্সার কিন্তু এখানটা আপনি দিতে হবে। প্রথম অপশান কি রয়েছে, যে পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি কিনা। যদি আপনার পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হ্যাঁ বক্সে টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা। যদি আপনার পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে থাকেন, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট অপশান কী বলা হয়েছে, যে এসআইআর অথবা WBLA 2026 নির্বাচনের জন্য ASDD তালিকায় নাম পাওয়া গেছে। যদি এসআইআর 2026-এ যদি লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনার হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট অপশান কী বলা হয়েছে, যে এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। অর্থাৎ আপনার যে এসআইআর ট্রাইব্যুনালকে আপনি আবেদন করেছেন এবং বিচারাধীন রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, যে সিএ আবেদন মুলতুবি রয়েছে। অর্থাৎ আপনি কি সিএ এর জন্য আবেদন করছেন এবং মুলতুবি রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট অপশান কী রয়েছে, অন্নপূর্ণা যোজনার উপভোক্ত তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। যদি আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, সেক্ষেত্রে যদি ওই প্রকল্প থেকে নাম বাদ দিতে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশানে কী বলা হয়েছে, যে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। অর্থাৎ যিনি আবেদন করছেন উনি জীবিত নেই বা স্থায়ীভাবে কি স্থানান্তরিত হয়েছেন। যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ বক্সটা টিকচিহ্ন দেবেন, নাহলে না বক্সটা টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, চেষ্টা পর দেখবেন এখানে কী বলা হয়েছে, আবেদনকারীর সম্মতি। ঠিক আছে, এখানে কী বলা হয়েছে আপনি ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে, তার সাথে দেখবেন এখানে ছোট্ট একটি বক্স রয়েছে, এই বক্সটা আপনি টিকচিহ্ন দেবেন। এর মানে হলো আপনি এটাকে সম্মতি দিলেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী বলা হয়েছে, আবেদনকারীর স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপ। যিনি আবেদন করছেন উনি স্বাক্ষর করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানটায় পেন দিয়ে কিন্তু স্বাক্ষর করবেন। ঠিক আছে, আর যদি উনি স্বাক্ষর করতে না পারেন, সেক্ষেত্রে ওনার বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানটায় দিতে হবে। তারপর নিচে আসবেন, এখানে রয়েছে দেখবেন FLW বা ফ্রন্ট লাইন কর্মী। ঠিক আছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এগুলো কিন্তু আপনারা কোনো কিছু করবেন না। এর সাথে আপনাদের বলে রাখি, এই দুটি ফর্মের সাথে আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দেবেন। প্রথমত হচ্ছে আধার কার্ডের জেরক্স কপি, সেকেন্ড হচ্ছে ভোটার কার্ডের জেরক্স কপি,
তারপর হচ্ছে খাদ্য সুরক্ষা কার্ডের জেরক্স কপি, ঠিক আছে। তারপর নেক্সট প্যান কার্ডের জেরক্স কপি, আর যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি কিন্তু এর সাথে অ্যাটাচ করে জমা দেবেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আয়ুষ্মান ভারতের প্রি প্রিন্ট ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের মনের সমস্ত ভয় ও সংশয় দূর হয়ে গেছে। মনে রাখবেন, একটা ছোট ভুল যেন আপনার পরিবারে 5 লক্ষ টাকার এই বড় চিকিৎসা সুবিধা থেকে হাতছাড়া না করে। এই ফর্মের সই বা বুড়ো আঙুলের ছাপ দেওয়ার আগে সমস্ত তথ্য আরও একবার ভালো করে মিলে নেবেন এবং আপনার এলাকার আশাকর্মী বা নির্দিষ্ট আধিকারিকের কাছে এটি সঠিক সময় জমা দিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তবে এক লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, এতে আপনার একটি শেয়ারে অন্য কারোর বড় উপকার হতে পারে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী ভিডিওটিতে এরকম কোন দরকারি ও নতুন আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা এই মুহূর্তে ফেসবুক থেকে দেখছেন অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।